এই স্কুলে কেউ নির্দোষ না। যারা মারধর করে তারা অপরাধী, আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে তারা আরো বড় অপরাধী। কারণ নীরবতা এখানে নির্দোষ না, নীরবতা এখানে সহযোগিতা। আজকের গল্পটা এমন একটা ছেলের যে প্রতিদিন মার খায়, বুলিং সহ্য করে, কিন্তু তা সত্ত্বেও মাথা নত করে না। কারণ সে বুঝে গিয়েছিল চুপ থাকাটাই তার জীবনের সবথেকে বড় ভুল। তাই যেদিন সে সিদ্ধান্ত নেয় সে আর চুপ থাকবে না, সেই দিনই স্কুলের পরিবেশটা সম্পূর্ণ বদলে যায়। একটা কথা মনে রেখো, ভালো ছেলেরা কিন্তু একটু দেরিতে ভাঙে, কিন্তু একবার ভাঙলে তারা কাউকে ছাড়ে না। সত্যি বলতে গল্পটা কিন্তু এমন অন্ধকার দিয়ে শুরু হয়নি। দিনটা ছিল খুবই স্বাভাবিক। ক্লাসে হাসি ঠাট্টা, বন্ধুদের চিৎকার, সব মিলিয়ে খুবই সাধারণ একটা স্কুল ডে। কিন্তু ঠিক এই সময়ে ক্লাস টিচার এসে বলেন, আজ ম্যাথ অ্যাথলেট কম্পিটিশনের রেজাল্ট ঘোষণা হবে। কথাটা শোনা মাত্রই পুরো ক্লাস নিস্তব্ধ। দুজনের নাম ডাকা হয়, সিউন আর ইয়ংবিন। পুরো স্কুলে একমাত্র তারাই টপ র্যাঙ্ক করেছে। টিচার হাসি মুখে সিউনের হাতে প্রথম পুরস্কারটা তুলে দেন এবং ইয়ংবিনের হাতে দ্বিতীয়টা। আর ঠিক এই মুহূর্তেই ইয়ংবিনের সেই হাসিটা মারা যায় এবং জন্ম হয় একটি দানবের। আসলে ইয়ংবিন কোনো মতেই সিউনের প্রথম হওয়াটা মেনে নিতে পারেনি। এই স্কুলে সে সর্বদাই এমনভাবেই অভ্যস্ত ছিল যে সবাই যেন তাকে ভয় পায়। কিন্তু আজ একটা শান্ত সাধারণ ছেলে তার জায়গা কেড়ে নিয়েছে। তার কাছে এটা ছিল অপমান, আর সে অপমানের জবাব জানতো একটাই, বুলিং। সে সিদ্ধান্ত নেয়, যেভাবে সে বাকিদের ভেঙেছে ঠিক সেইভাবেই সে সিউনকেও ভাঙবে, মানসিকভাবে ধীরে এবং নীরবে। এমনকি তাকে স্কুল ছাড়তেও বাধ্য করবে। কিন্তু এখানেই ইয়ংবিন তার জীবনের সবথেকে বড় ভুলটা করে। কারণ সিউন শক্তিশালী নয়, লম্বাও নয়, মারামারিতেও খুব একটা দক্ষ নয়। কিন্তু এই সবকিছুর বাইরেও তার একটা ভয়ঙ্কর ক্ষমতা ছিল। সে জানতো একজন মানুষকে কিভাবে ভেতর থেকে শেষ করতে হয়। তবে এই স্কুলটা এখনো জানে না, যাকে তারা সবচেয়ে দুর্বল ভেবেছিল সেই ছেলেটাই শেষে সবার বিচার করবে। সে ক্লাসে সবসময় প্রথম হয়, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার কখনোই সার্টিফিকেট বা নাম্বার ছিল না। যেটা ছিল সেটা শুধুমাত্র ইয়ংবিন এবং বাকিদের কাছে বুলিংয়ের সহজ টার্গেট হওয়া। এক কথায় বললে ওরা তাকে মানুষ বলেই মনে করত না। ওদের চোখে সে শুধুমাত্র একটা খেলনা, যাকে প্রতিদিন মারা যায়, গালি দেওয়া যায় এবং একটু একটু করে ভেঙে ফেলার চেষ্টা করা যায়। ওরা অপেক্ষা করত কবে সে ভিতর থেকে ভেঙে পড়বে। কিন্তু সত্যিটা এখানে অন্যরকম। এটাই ছিল ওদের জীবনের সবচেয়ে বড় ভুল হিসাব। কারণ চুপ থাকা মানেই দুর্বল হওয়া নয়, এটা বারুদে আগুন লাগার ঠিক আগের মুহূর্ত। এর মধ্যেই একদিন দেখা যায় ইয়ংবিন তাকে বিরক্ত করার জন্য ইচ্ছে করে জুতো দিয়ে আঘাত করে। সাথে সাথেই ক্লাসের সবাই যেন এক অদ্ভুত উল্লাসে মেতে ওঠে। কিন্তু সিউন, সে তাদের উপর গুরুত্ব দেয় না। সে ধীরে ধীরে কানে লাগানো হেডফোনটা খুলে রাখে এবং এতদিনে এই প্রথমবার সে মাথা তুলে কথা বলে, শান্ত কণ্ঠে, শুধু একটাই সতর্ক বার্তা দেয়, দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়। এই এক বাক্যেই পুরো গল্পের দিক বদলে যায়। কারণ এই মুহূর্তে সে বুঝিয়ে দেয় এখন থেকে সে আর চুপ থাকবে না। ইয়ংবিনও এতদিনে এই প্রথমবার তার চোখের দিকে তাকিয়ে অনুভব করে এই ছেলেটা ভীতু নয়, তার চোখে বিন্দুমাত্র ভয় নেই। যেটা আছে সেটা শুধু ঠান্ডা প্রতিশোধের আগুন। তার এই পরিবর্তনটাই ইয়ংবিনকে অস্থির করে তোলে। তাই সে আবারও নিজের গ্যাং লিডারের ক্ষমতা দেখাতে চায়। কিন্তু এখানেও সিউন শান্ত থাকে। সে চিৎকার চেঁচামেচি না করে শুধু চারপাশটা পর্যবেক্ষণ করে। কে কোথায় দাঁড়িয়ে আছে, কে কোন দিকে যাবে, এই সব কিছুর হিসেব কষে। কারণ সে মারতে জানে না, যেটা জানে সেটা হলো নিজের ভিতরে জ্বলতে থাকা আগুনটাকে নিয়ন্ত্রণ করা। কিন্তু বাস্তবে এটা কোনো ফাইট নয়, এটা একটা এক্সিকিউশন। দেখা যায় ইয়ংবিন যখন সিউনের চোখে চোখ রেখে তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তেই অন্য ক্লাসের কয়েকজন ছেলে হাতে বেসবল ব্যাট নিয়ে হঠাৎ করেই তাদের ক্লাসরুমে ঢুকে পড়ে। এক সেকেন্ডও দেরি না করে তারা ঝাঁপিয়ে পড়ে ক্লাসে ঘুমিয়ে থাকা সুহ নামের একটা ছেলের ওপর। সুহ খুব শান্ত, সাধারণ এবং মিশুকে ছেলে। পরিবারের দায়িত্ব সামলাতে সে স্কুলের পাশাপাশি খাওয়ার ডেলিভারিরও কাজ করে। কারো সঙ্গে ঝামেলা নয়, কারো সঙ্গে শত্রুতা নয়। সে শুধু শান্তভাবে নিজের জীবনটাকে চালিয়ে যেতে চায়। কিন্তু ক্লাসের কেউ জানে না এই শান্ত শিষ্ট সাধারণ ছেলেটাই মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট উইনার। তবে সে কখনোই নিজের এই ক্ষমতা ব্যবহার করেনি, কারণ সে বিশ্বাস করে শক্তি দেখানোর জন্য নয়, শক্ত হওয়ার জন্যই শক্তি থাকা উচিত। কিন্তু যখন ওই ছেলেগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে তখনই সবকিছু বদলে যায়। মুহূর্তের মধ্যেই সে তাদের সমস্ত আক্রমণ এড়িয়ে ক্লাসরুমের মাঝখানে নিজেকে সরিয়ে নেয়। তারপর চোখের পলকে কয়েকটা নিখুঁত পাঞ্চ এবং কিক মেরে সবাইকে মাটিতে কুপঘাত করে দেয়। কোনো রাগারাগি নয়, কোনো বাড়াবাড়ি নয়, শুধু যেন হিসেব করা প্রতিশোধ। আর ঠিক তখনই জানা যায় কেন পুরো স্কুলে সবাইকে বুলিং করলেও ওরা কখনোই সুহর সঙ্গে লাগতে চায় না। সত্যি বলতে সুহ এবং সিউন দুজনেই শান্ত প্রকৃতির, কিন্তু তাদের শান্ত থাকার কারণ এক নয়। সিউন ঝামেলা এড়াতে চায়, তাই অন্যায় সহ্য করে, আর সুহ সে অন্যায় দেখলে চুপ থাকতে পারে না। তবে একটা জায়গায় তারা একদমই এক,
এক, যত বড়ই শত্রু সামনে দাঁড়াক না কেন তারা কখনোই চোখ নামিয়ে কথা বলে না। কিন্তু তাদের শান্ত থাকার কারণ ভিন্ন। সিউন ঝামেলা এড়িয়ে যেতে চায়, তাই অন্যায় সহ্য করে। আর সুহো, সে অন্যায় দেখলে চুপ থাকতে পারে না। তবে একটা জায়গায় তারা একদমই এক, যত বড়ই শত্রু সামনে দাঁড়াক না কেন তারা কখনো চোখ নামিয়ে কথা বলে না। যাই হোক, এর ঠিক পরের দিনই থমসক নামের একজন নতুন স্টুডেন্ট তাদের স্কুলে অ্যাডমিশন নেয়। থমসককে দেখতে একদমই আলাদা, খুব শান্ত, ভদ্র আর অসম্ভব রকমের সরল। আর এই সরলতাই ছিল তার জীবনের সবথেকে বড় অভিশাপ। আগের স্কুলে সে প্রতিদিন বুলিংয়ের শিকার হতো, মার অপমান, হাসাহাসি সবকিছু সহ্য করতে করতে একসময় সে বিরক্ত হয়ে স্কুল থেকে টিসি নিয়ে পালিয়ে আসে। তার মনে হয়েছিল স্কুল বদলালেই সে হয়তো তাদের অত্যাচার থেকে বেঁচে যাবে, কিন্তু সে জানত না বুলিং থেকে বাঁচতে সে শুধু স্কুল বদলেছে, ভাগ্য নয়। যে অন্ধকার থেকে বাঁচার জন্য সে পালিয়ে এসেছিল, ঠিক সেই অন্ধকারই নতুন স্কুলে আবারও তার সামনে দাঁড়িয়েছিল। দেখা যায় থমসক নিজের সিটে বসতেই স্কুলের সেই কুখ্যাত বুলিং ইয়ংবিন তার দিকে তাকিয়ে ঠান্ডা একটা স্মাইল দেয়। ওই হাসির মানে একটাই, সে তার পরবর্তী টার্গেট ফিক্স করে ফেলেছে। এরপর স্কুল ছুটি হয় আর ইয়ংবিন তার গ্যাং নিয়ে ঢুকে পড়ে একটা নোংরা বারে। সেখানে তার এক বন্ধু তাকে বলে, ইদানিং সিউনকে মারধর করেও কোনো লাভ হচ্ছে না, কারণ আমাদের অত্যাচার তার উপরে কোনো প্রভাব ফেলছে না, তাই এইবার নতুন কিছু ভাবতে হবে। এই কথাটা শোনা মাত্রই ইয়ংবিন কিছু একটা চিন্তা করে। তারপর তেহুন নামের এক ড্রাগ ডিলারের সঙ্গে দেখা করতে চলে যায়। তার আসল প্ল্যান ছিল আগামীকাল এক্সাম চলাকালীন সিউনকে ড্রাগস দিয়ে তার এক্সাম খারাপ করা। কারণ সে বুঝে গিয়েছিল মানসিকভাবে এত স্ট্রং একজন ছেলেকে ভাঙতে গেলে তার সবচেয়ে সেন্সিটিভ জায়গাতেই আঘাত করতে হবে। আর এই সেন্সিটিভ জায়গাটা ছিল এক্সাম, যার জন্যই সে এতদিন মুখ বুঝে সমস্ত অপমান সহ্য করেছে। ইয়ংবিন জানত সে ঠিক জায়গাতেই হাত দিয়েছে, কিন্তু সে এটা জানত না যে ওই ছেলেটার ভেতরে জমে থাকা আগুন তাকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। পরের দিন ইয়ংবিন তার প্ল্যান অনুযায়ী ড্রাগস নিয়ে আসে, তবে নিজের হাতে কিছুই করে না। সে ডেকে আনে স্কুলে ভর্তি হওয়া থমসক নামের সেই নতুন ছেলেটাকে। তারপর তাকে তার পুরানো স্কুলের বুলিংয়ের স্মৃতিগুলো মনে করিয়ে দেয় আর পরিষ্কার ভাষায় হুমকি দেয়, আমার কথা না শুনলে এবার যেটা হবে সেটা আগের স্কুলের থেকেও বেশি ভয়ঙ্কর। কথাটা শোনা মাত্রই ভয়ে থমসকের শরীর কাঁপতে থাকে। পুরনো অত্যাচারের স্মৃতিগুলো তাকে বিচলিত করে তোলে। তাই সে এক সেকেন্ডও দেরি না করে ওই ড্রাগসটা হাতে নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ে। তারপর পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই সে সুযোগ বুঝে ড্রাগসটা সিউনের ঘাড়ে লাগিয়ে দেয়। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পরেই ড্রাগস তার কাজ করতে শুরু করে। ফলে তার মাথা ঘুরে, চোখের সামনে সবকিছু আবছা হয়ে আসে। তাই শেষ পর্যন্ত সে টলতে টলতে ওয়াশরুমে যায়, চোখে মুখে জল দেয়। তারপর কোনো রকমে নিজেকে সামলে আবারও ক্লাসরুমে ফিরে আসে। কিন্তু সে তখনও পর্যন্ত জানত না এই পরীক্ষায় তার জীবনের সবকিছু বদলে দিতে চলেছে। যদি জানত তাহলে তার চোখে যে আগুনটা এতদিন নিস্তব্ধে জ্বলছিল সেটা আজ শুধু ক্লাস নয়, পুরো স্কুলটাকেই ছাই করে দিত। তো যাই হোক, এরপর সে যখন ক্লাসে বসেছিল তখন নিজের ঘাড়ে হাত দিতেই ড্রাগসের ছোট্ট একটা স্যাম্পেল তার চোখে পড়ে। এক নজরেই তার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। সে বুঝে যায় এই সবকিছু কে করিয়েছে। তবে তা সত্ত্বেও সে ইয়ংবিনকে কিছুই বলে না, কারণ সে জানে কিছু জিনিস বলার জন্য নয়, আগুন লাগানোর জন্য জমিয়ে রাখতে হয়। তবে এত কিছুর পরেও সিউনকে এমন শান্ত থাকতে দেখে ইয়ংবিন মনে করে সে হয়তো তাকে ভেতর থেকে ভেঙে ফেলতে সক্ষম হয়েছে। কিন্তু সে জানে না এই নীরবতাটি ভেঙে পড়ার নয়, এটা ঝড়ের আগের মুহূর্তের নিস্তব্ধতা। পরের দিন ক্লাস টেস্টের রেজাল্ট বের হয়। ক্লাস মনিটর এক এক করে উত্তরগুলি পড়ে শোনাতে থাকে আর বাকি ছাত্ররা তার কথা মতোই নম্বরগুলো কাউন্ট করতে শুরু করে। প্রথম দিকে সবকিছু খুব ভালোই চলছিল, তবে এর মধ্যেই সিউন হঠাৎ করে নিজের টেবিলে সজোরে ঘুষি মারে। শব্দটা এতটাই জোরে হয় যে পুরো ক্লাসের বুকের ভেতরটা কেঁপে ওঠে। চেঁচামেচি থেমে যায়। দেখে মনে হয় পুরো ক্লাস যেন কারো মৃত্যুশোক পালন করছে। তার চোখে জ্বলতে থাকা আগুন দেখে সবাই বুঝতে পারে এই ছেলেটা আজ আর কাউকে ক্ষমা করবে না, এমনকি নিজেকেও না। কেউ কিছু বোঝার আগেই সিউন টেবিলে থাকা পেনটা এমনভাবে হাতে তুলে নেয় যেন সেটা কোনো রায় ঘোষণার কলম। এরপর সে ইয়ংবিনের দিকে এগিয়ে যায় এবং কোনো কিছু না ভেবেই হাতে থাকা পেনটা ইয়ংবিনের এক বন্ধুর হাতে গেঁথে দেয়। তারপর টেবিলের ওপর পড়ে থাকা ভারী বইটা তুলে নিয়ে ইয়ংবিনের মুখে সজোরে আঘাত করে। একবার না, দুবার না, ততক্ষণ পর্যন্ত আঘাত করে যতক্ষণ না তার মুখ থেকে শব্দ বেরোনো বন্ধ হয়। একসময় সে যে বইটা নিয়ে বাঁচতে চেয়েছিল আজ সেই বইটা দিয়েই সে শাস্তি দিচ্ছে। তো যাই হোক, এরপর দেখা যায় ইয়ংবিন তার হাতে নির্মমভাবে মার খাওয়ার পর অবশেষে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তার চোখ দুটো খোলা, কিন্তু কোনো শব্দ নেই। দেখতে দেখতেই ক্লাসের মেঝেটা রক্তে ভিজে যায়। সাথে আর যেটা ভিজে যায় সেটা হলো বাকি ছাত্রদের বিবেক, কারণ ঘটনাটি ঘটার সময় তারা সবাই সেখানেই উপস্থিত ছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, না একজন স্টুডেন্ট, না ইয়ংবিনের বন্ধুরা। পুরো ক্লাসরুম জুড়ে তখন শুধু রক্তের গন্ধ আর সিউনের ঠান্ডা হাসি।
সবাই মনে করেছিল এটাই হয়তো তাদের শেষ পরিণতি, কিন্তু তারা জানতো না যে এটা সবেমাত্র শুরু, কারণ আসল বিচার এখনো বাকি রয়েছে। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার পরবর্তী পর্ব নিয়ে। তবে তোমাদের কি মনে হয় পরের পর্বে সিউনের আসল টার্গেট কে? উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানিও।